আমরা যে বাড়িটিতে বড় হই, যত দূরেই যাই না কেন সেটাই আমাদের সারা জীবন বাড়ি থাকে। যাই হোক, এখন ঘটনায় যাওয়া যাক। যেভাবে লেখা আছে আমি সেভাবেই শুরু করছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি ভালোই আছেন। আমার নাম অনুগ্রহ করে প্রকাশ করবেন না। তারপরে তিনি তার নাম লিখেছেন, আমি প্রকাশ করছি না। তারপরে তিনি বলছেন, আমার বাড়ি ময়মনসিংহ জেলার জামালপুর জেলায়। আমি ভূত.com এর নিয়মিত শ্রোতা। 2012 সাল থেকে আমি ভূত FM শুনছি, কিন্তু যখন তা বন্ধ হয়ে যায় তখন অনেক খারাপ লাগলেও যখন শুনতে পাই নতুন নামে আপনি ফিরে এসেছেন তখন অনেক ভালো লেগেছে। ভূত.com প্রথম থেকে না শুনতে পারলেও 40তম এপিসোড থেকে নিয়মিত শোনা হয়। আজকে আমি যে ঘটনাটি শেয়ার করব সেটি আমার এক বড় ভাই এবং তার বন্ধুর সাথে ঘটে যাওয়া একটি নির্মম হৃদয় বিদারক ঘটনা। বাড়ি দূরে হওয়ার কারণে স্টুডিওতে সে ঘটনা বলতে পারছি না। ঠিকভাবে সাজিয়ে গুছিয়ে লিখতে না পারার জন্য আন্তরিকভাবে দুঃখিত। কথা না বাড়িয়ে ঘটনায় যাওয়া যাক। আমি ঢাকার একটি স্বনামধন্য মাদ্রাসায় পড়ি। গ্রামের বাড়িতে বেশ একটা যাওয়া হয় না। একদিন মাদ্রাসার গ্রীষ্মের ছুটিতে বাড়িতে আসি। গরমের এক রাতে আমি, আমার ছোট ভাই এবং রবিন ভাইয়া গ্রামের পাশের নদীর তীরে ঠান্ডা বাতাস উপভোগ করতে থাকি। হঠাৎ দেখি ভাইয়া বারবার তার মাথায় হাত দিতে থাকেন। আমি ভাইয়াকে বললাম, কি হয়েছে ভাইয়া, হঠাৎ শরীর খারাপ করলো নাকি? ভাইয়া বললেন, তেমন কিছু না। কি হয়েছে বলো? সে বলল, প্রায় কয়েক বছর আগে আমার সাথে একটি ঘটনা ঘটে যায়। ঠিক তখন থেকেই মাঝে মধ্যে এমন হয়। বাদ দাও, তেমন কিছু না। কি ঘটনা বলো শুনি। ভাইয়া বলতে চাইল না, কিন্তু আমার ছোট ভাইয়ের জোরাজুরিতে অবশেষে রাজি হলো। ভাইয়া আগে বলল, আগে এক কাপ চা নিয়ে আয়। আমি আমাদের জন্য চা নিয়ে এসে বসে পড়লাম এবং ভাইয়াকে বললাম, এখন বলো। এবার ভাইয়া বলতে শুরু করলেন। আমি তার মতো করেই বলছি। বলছেন, রবিন ভাইয়া। সাল 2017। আমি আর আমার 3 জন বন্ধু সজীব, শাকিল এবং আকাশ মিলে মধুপুর জেলার পাহাড়ি এলাকায় ঘুরতে যাবার সিদ্ধান্ত নেই। যারা ময়মনসিংহ থেকে শুনছেন তারা হয়তো জায়গাটি এতক্ষণে চিনে ফেলেছেন। ঘটনায় ফিরে আসি। আমরা সেখানে সকাল 7টার দিকে রওনা দেই। আমরা আমাদের এক বন্ধুর প্রাইভেট কার নিয়ে রওনা দেই। জামালপুর আর মধুপুর পাশাপাশি জেলা হওয়ায় পৌঁছতে বেশি দেরি হয়নি। আমরা সারাদিন সেখানে ঘুরে রাত 9টার সময় বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। যে রাস্তা দিয়ে যেতে হবে সেই রাস্তার এক পাশে একটি খ্রিস্টিয়ানদের কবরস্থান রয়েছে। অন্ধকার রাস্তায় আমরা যখন সেটি পার হচ্ছিলাম তখন গাড়ির লাইটে আমরা দেখতে পাই কবরস্থানের কিছুটা সামনে একটা বিড়াল রাস্তায় পড়ে আছে এবং সে কিছু খাবার খাচ্ছে। আকাশ গাড়ি ড্রাইভ করছিল। সে দুষ্টুমি করে বলল, দাঁড়া, বিড়ালটা একটা উচিত শিক্ষা দিতে হবে। আমরা কিছু বুঝে ওঠার আগেই ও বিড়ালের ওপর দিয়ে গাড়ি চালিয়ে দেয়। সাথে সাথেই একটি চাপা আর্তনাদের আওয়াজ আসে। আমরা গাড়ি থেকে নেমে গিয়ে দেখি বিড়ালের মাথা গাড়ির চাপায় পিষে গেছে এবং একটি পা দেহ থেকে আলাদা হয়ে গেছে। আমি আর আমার আরেক বন্ধু সজীব আকাশকে বকা দেয়া শুরু করি। ঠিক এই সময়ে রাস্তার পাশের জঙ্গল থেকে একটি শব্দ আসে। আমরা সেদিকে তাকালে দেখি দুটি রক্ত আগুনের চোখ আমাদের দিকে তাকিয়ে আছে। এখানে আমি একটু বলে রাখি, ভূত.com কখনোই এই সমস্ত বিষয় সমর্থন করে না। কোনো পশু পাখি বা কোনো কিছুর প্রতি এই নির্দয়তা বা তাদেরকে হত্যা করা, এটাকে কোনোভাবেই সমর্থন করে না। আমরা সবসময় এটার বিপক্ষে। যাই হোক, আবারও ঘটনা পড়ছি। আমার বন্ধু শাকিল বলে, আগে গাড়িতে উঠে বস, বাসায় চল, তারপর ওকে যা বলার বলিস। এখন এত রাতে এখানে থাকা ঠিক হবে না। আমি আর আমার বন্ধু ওর কথা শুনে গাড়িতে উঠে বসি এবং এইবার আমি ড্রাইভ করব বলে সিদ্ধান্ত নেই। গাড়ি স্টার্ট করার পর একটু সামনে গিয়ে আমি গাড়ির গ্লাসের দিকে তাকাই এবং যা দেখি তা দেখার জন্য আমি প্রস্তুত ছিলাম না। আমি দেখি শত শত কালো বিড়াল ওই মৃত বিড়ালটিকে ঘিরে রেখেছে এবং আমাদের গাড়ির দিকে রক্ত আগুন চোখে তাকিয়ে আছে। এমন সময় আকাশ একটি চিৎকার করে। আমরা কারণ জানতে চাইলে সে বলে, কেউ নাকি তার কানে ফিসফিস করে কর্কশ কণ্ঠে বলেছে, এর ফল তোকে ভোগ করতে হবে, তুই আর তোর বন্ধুরা মরবি, সবাই মরবি। আমি ওকে শান্ত হতে বলি, তোর মনের ভুল বলে আমি গাড়ি চালানো শুরু করি এবং আমি যা দেখেছি তা কাউকে বুঝতে দেয়নি। রাত 1টার সময় আমরা যে যার বাসায় পৌঁছে যাই। সেদিন রাতে আমি স্বপ্নে দেখি হাজার হাজার বিড়াল আমার রুমে, আর সবাই আমার দিকে এমনভাবে তাকিয়ে আছে যেন এক্ষুনি আমাকে আছড়ে কামড়ে ছিঁড়ে ফেলবে। এমন সময় একজন আমার মাথায় কিছু দিয়ে খুব জোরে আঘাত করে। এতে আমার
মাথা ফেটে যায় এবং আমার গলা চেপে ধরে, বলতে থাকে, তোরা আমার ছেলেকে মেরে ফেলেছিস, তোদেরও মরতে হবে। যেভাবে আমার ছেলে মরেছে ঠিক সেভাবেই। কথা বলে সে বাতাসে মিলিয়ে যায় এবং সব বিড়াল আমার উপরে ঝাঁপিয়ে পড়ে। ঠিক তখনই আমার ঘুম ভেঙে যায়। আমি ঘড়ির দিকে তাকিয়ে দেখি রাত 3:30। আমি ঘটনাটি দুঃস্বপ্ন ভেবে উড়িয়ে দিয়ে আবার ঘুমোতে চাই। সকালে এক অদ্ভুত জিনিস আমি লক্ষ্য করি। সেটি হলো আমার গলায় আঙুলের ছাপ, যেগুলো লাল হয়ে আছে, এবং মাথায় হাত দিয়ে দেখি পেছনে ফুলে আছে, কিন্তু ব্যথা করছে না। এবার আমি সত্যি সত্যি অনেক ভয় পেয়ে যাই। ঘটনাটি আমার বন্ধুদের জানাই। তারা বলে তারাও নাকি একই স্বপ্ন দেখেছে। বিষয়টি আমি আমার পরিবারকে বলতে নিষেধ করি। এর পরদিন রাতে আর কোনো সমস্যা হয়নি। ঠিক সকালবেলা আকাশের বাড়ি থেকে ফোন আসে যে তাকে নাকি সকাল থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আমি বললাম, হয়তো কোথাও গেছে, চিন্তা করবেন না, ফিরে আসবে। এরপর সকাল গড়িয়ে দুপুর হয়ে যায়, আকাশের দেখা মেলে না। ওর বাবা পুলিশে খবর দিতে চাইলে গ্রামের সবার কথায় রাত পর্যন্ত অপেক্ষা করে। এদিকে দুপুর শেষ হয়ে সন্ধ্যা হয়ে যায়। আকাশের মা কান্নাকাটি শুরু করে দেয়। রাত 12টায় তাদের বাড়ির চালে বিকট আওয়াজ হয়। সবাই বাইরে বের হয়ে এসে যা দেখে তা দেখার জন্য কেউ প্রস্তুত ছিল না। আমিও ছিলাম সেখানে। দেখলাম আকাশ এসেছে, কিন্তু জীবিত না, মৃত। তার লাশ দেখে আমরা আঁতকে উঠি। আকাশের মাথাকেও ঘুরিয়ে উল্টো দিকে করে দিয়েছে এবং থেঁতলে দিয়েছে। হাত দুটো শরীর থেকে আলাদা, পুরো শরীর ক্ষতবিক্ষত। চেহারা দেখে চেনার উপায় নেই যে এটি আমাদের বন্ধু আকাশ, যার সাথে 2 দিন আগে আমরা ঘুরে বেরিয়েছি। আমাদের আর বুঝতে বাকি রইল না যে এটি কার কাজ। পরদিন সকালে তাকে দাফন করা হয়। পরিবারের একমাত্র ছেলেকে হারিয়ে আকাশের মা বাবা পাগলের মতো হয়ে যায়। এদিকে আমি আমার বন্ধুরা অনেক ভয়ের মধ্যে দিয়ে দিন পার করতে থাকি। আকাশ মারা যাওয়ার প্রায় 1 সপ্তাহ কোনো সমস্যা হয়নি। একদিন শাকিলের বাসা থেকে ফোন আসে যে শাকিলকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আমার মনে তখন ভয় ও দুশ্চিন্তা দুটোই বিরাজ করছিল। আমি তাড়াতাড়ি শাকিলের বাসায় যাই। সকাল গড়িয়ে বিকেল, বিকেল গড়িয়ে রাত হয়। আমরা খুঁজে পাচ্ছিলাম না। হঠাৎ একজন চিৎকার করে বলে ওঠে তাকেই ঠিক সেই অবস্থায় বাড়ির পাশের বাঁশঝাড়ের নিচে পড়ে থাকতে দেখা যায়। আমি শুধু আমার বন্ধুর নিথর দেহের দিকে তাকিয়ে থাকলাম আর ভাবতে লাগলাম, এরপর কি আমার পালা? এইবার সব ঘটনা আমি সকলকে বললাম। এসব কথা শুনে আমার এবং সজীবের পরিবার আমাদেরকে বকা দিতে লাগলো যে কেন আমরা এ সমস্ত আগে বলিনি। তারপর আমাদের একজন হুজুরের কাছে নিয়ে যাওয়া হয়। তিনি একজন জিনের মাধ্যমে বলেন যে আমরা যে বিড়ালটিকে মেরে ফেলেছি সেটি ছিল একটি জিন সর্দারের একমাত্র ছেলে, তাই সে আমাদের পেছনে পড়ে রয়েছে। তিনি আরও বলেন এই জিন অনেক শক্তিশালী আর সে কাউকে ছাড়বে না। সে তার ছেলের মৃত্যুর প্রতিশোধ নেবে। আমরা তাকে অনেক জোর করলাম কিছু করার জন্য। তিনি বলেন জিনটি অনেক শক্তিশালী, তার কাছে আমি পেরে উঠব না। আমি একজনের ঠিকানা দিচ্ছি, আপনি ওনার সাথে যোগাযোগ করেন। আমরা সেই ঠিকানা অনুযায়ী হুজুরের কাছে গেলাম। সেই হুজুর আমাদের সকল কথা শুনে বলল, আমি ঠিক 3 দিন পর আপনাদের বাসায় যাব এবং আমার কাজ আমি করব। ততদিন আপনারা এই তাবিজটি রাখুন। একা একা কোথাও যাবেন না, আর সাবধানে থাকবেন, নামাজ পড়বেন আর আল্লাহকে স্মরণ করবেন সব সময়। এই বলে হুজুর আমাদের বিদায় দেন। ঠিক 3 দিন পর হুজুর আমাদের বাড়িতে আসেন এবং আমাকে এবং আমার বন্ধুকে একটি বৃত্ত এঁকে সেখানে বসান। এরপর আমাদের পরিবারের সবাইকে বলেন যা কিছু হয়ে যাক কোনো কথা বলবেন না, কোনো শব্দ করবেন না। আমাদের চারপাশে কিছু মোমবাতি এবং আগরবাতি জ্বালিয়ে হুজুর দোয়া পড়তে শুরু করেন। পড়তে পড়তে একসময় মনে হলো যে আমাদের বাড়ির চারপাশে যেন ঝড় বয়ে যাচ্ছে, গাছপালা উপড়ে পড়ছে। এমন সময় একটি কর্কশ ভাষায় কেউ একজন বলে উঠল, আমাকে কেন ডেকেছিস? হুজুর একটা সালাম দিয়ে বললেন, কে তুমি আর কেন এদের মারছ? তখন আবার আওয়াজ আসলো, আমি জিনদের সর্দার। ওরা আমার একমাত্র ছেলেকে পিষে মেরেছে, আর এখন আমিও ওদের ঠিক একইভাবে মারব। কেউ আমাকে থামাতে পারবে না, মরবে, সবাই মরবে। এই বলে জিনটি বিশ্রীভাবে হাসতে শুরু করল। এই হাসি এত কর্কশ যে আমাদের মনে হচ্ছিল আমাদের কান ফেটে যাবে। পুরো বাড়ি সেই হাসির শব্দে যেন কেঁপে উঠছিল। হুজুর তাকে বলল, কি নিলে তুই শান্ত হবি? এই মৃত্যুর খেলা শেষ করবি?
সে বলল, আমি শুধু ওদের জীবন চাই, মৃত্যুর বদলে মৃত্যু। এই বলে সে সজীবের গলা ধরে উপরে উঠাতে লাগলো। আমরা শুধু দেখতে লাগলাম যে কিছু অদৃশ্য একটা সজীবকে শূন্যে তুলে সজোরে মাটিতে ছুঁড়ে ফেলে দিল। আবার তাকে শূন্যে তুলে তার হাত দুটো দুপাশ থেকে টেনে নিয়ে ছিঁড়ে আলাদা করে দেয়। সজীবের আর্তনাদে পুরো বাড়ি যেন কেঁপে ওঠে। হুজুর দোয়া পড়া চালালেও তাতে কিছু হয় না। হঠাৎ কোত্থেকে যেন একটা পাথর এসে সজীবের মুখের ওপর পড়ে, আর সাথে সাথেই সজীব নিস্তেজ হয়ে যায়। বাড়ির উঠোনে পড়ে থাকে সজীবের নিথর দেহ। এবার সেই দৃশ্য দেখে আমাকে উপরে তুলে সজোরে মাটিতে ছুঁড়ে ফেলে। আমার মাথায় মেরুদণ্ডে প্রচন্ড ব্যথা পাই। মনে হচ্ছে যেন আমার সারা শরীরের হাড় ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে। হুজুর এখন দোয়া পড়ার পরিমাণ আরো বাড়িয়ে দেন এবং অবশেষে তাকে একটি বোতলে বন্দি করে ফেলতে সমর্থ হন এবং আমি অজ্ঞান হয়ে যাই। আমার জ্ঞান ফিরলে আমি দেখি আমার পাশে হুজুর এবং আমার মা বাবা এবং গ্রামের অনেকে বসে আছেন। আমি হুজুরকে বললাম, ওই জিনের কি হলো? হুজুর বললেন, ওকে বোতলবন্দি করে আমার কাছে রেখে দিয়েছি, এখন আর কোনো বিপদ নেই। আমি তখন আমার বন্ধুদের কথা স্মরণ করে কেঁদে উঠি। যদি সেদিন ঘুরতে না যেতাম তাহলে আজকে ওরা বেঁচে থাকতো। এখন আমি মাঝে মাঝে আমার বন্ধুদের স্বপ্ন দেখি। তারা আমাকে বলে, আমাদের এখানে ভালো লাগে না রবিন, তুইও চলে আয় আমাদের কাছে। আমার মাথায় আঘাত পাওয়ার পর থেকে এখনো মাঝে মধ্যে ব্যথা করে। এই বলে ভাইয়া তার ঘটনা শেষ করেন। ঘটনা পছন্দ হলে পড়ে শোনানোর অনুরোধ রইল। গুছিয়ে লিখতে না পারার জন্য আবারও ক্ষমা চাচ্ছি। ভূত.com সারা জীবন থাকুক। আল্লাহ রাসেল ভাইকে নেক হায়াত দান করুন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আমি আশা করব যে আপনারা ঘটনাটি উপভোগ করেছেন এবং এই যে ঈদের সময় ফিরতি পথে বাসায় আসতে আসতে এই ঘটনাটি আপনাদের মনে কিছুটা হলেও হয়তো দাগ কেটেছে। যাই হোক, আমি অনেক দিন ধরেই ভূত.com, তার আগে ভূত FM করেছি। কয়টা এরকম ঘটনা পেয়েছি আমার মনে পড়ে না, যেখানে হুজুর জিন ছাড়াতে আসছেন এবং একটি মানুষের মৃত্যু ঘটে। ঘটনাটি অন্যরকম, আপনাদের ভালো লেগেছে আশা করব। যদি ভালো লাগে অবশ্যই আমাকে জানাবেন। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। জানিয়ে দিন সবাইকে। চলুন আমরা ঘটনায় চলে যাই। আসসালামু আলাইকুম রাসেল ভাই। ওয়ালাইকুম সালাম। আশা করছি ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আমি নূপুর আক্তার, গাজীপুর টঙ্গী থেকে ভূত.com এর নিয়মিত একজন শ্রোতা। রিসেন্টলি ঘটে যাওয়া একটা ঘটনা শেয়ার করছি। যার সাথে ঘটেছে সে চায় ঘটনাটি ভূত.com এ শেয়ার করি। ঘটনাটি ঘটেছে আমার ননদের হাজবেন্ডের সাথে। তো সরাসরি ঘটনায় যাচ্ছি। ঘটনাটি এই বছরে ঘটেছে। আমার ননদের হাজবেন্ডের নামটা গোপন রাখছি। আমার ননদের হাজবেন্ড লেখাপড়া করছে, অনেক জায়গায় চাকরির জন্য ইন্টারভিউ দিয়ে রেখেছে। তো 15 দিন আগে তার হেড অফিস উত্তরা থেকে ডাক আসে। কোন চাকরি সেটা আমি গোপন রাখছি। বাংলাদেশের 64টা জেলায় তাদের শাখা প্রশাখা আছে এবং তারপরে তিনি তার অফিসের নামটি বলেছেন, আমি গোপন রাখছি। ওকে। তো তিনি লিখছেন, তো ম্যানেজার পদে আমার ননদের হাজবেন্ডকে চাকরিটা দেয়া হয়, কিন্তু পোস্টিং সিলেট সুনামগঞ্জে। এটা শোনার পর বাসা থেকে অনেকেই রাজি হয়নি যে এত দূরের চাকরি কেন যাবে। তো শেষমেশ সবাই রাজি হয়। ভাইয়া সকালে ঢাকা থেকে রওনা করে 24 অক্টোবর। আমরা তখন সবাই জানি ঘূর্ণিঝড়ের জন্য বাংলাদেশে তখন ভয়াবহ অবস্থা। ভাইয়া সুনামগঞ্জ পৌঁছায় রাত 8টা বাজে। তো যেই বিল্ডিং এ তাকে থাকতে দেওয়া হয়েছিল আমি তার একটু বর্ণনা দিচ্ছি। ছোট্ট একটা বাজার, বাজারের ভেতরে একটা 5 তলা বিল্ডিং, বিল্ডিং এর নিচে ছোট্ট একটা মার্কেট, 2 তলা খালি, 3 তলা খালি, 4 তলা ফ্ল্যাটের এক সাইডের অংশে অফিসাররা বসে, তাদের অফিসিয়াল কাজ করে। বাকি 3টা ফ্ল্যাট খালি পড়ে আছে, আর ওপরের শেষ 5 তলা খালি, আর বিল্ডিং এর চারিদিকে বিল। 20-30 কিলোমিটার দূরে মানুষের বাড়িঘর, তাও হিন্দু এলাকায়। হিন্দু এলাকা বলার কারণ আছে, যা আমি পরে বলবো। তো ওই দিন এত খারাপ অবস্থা, কোনো অফিসার অফিসে আসেননি। এখান থেকে আমার ননদের হাজবেন্ডের যাওয়ার কথা, তাই তারা দারোয়ানের কাছে চাবি দিয়ে গেছে। ওই দিন ভাইয়া যাওয়ার পরে তাকে চাবি বুঝিয়ে দেন দারোয়ান। পরে ভাইয়া চাবি দিয়ে ফ্ল্যাট খুলে দেখেন 3টা রুম, সামনের রুমে চেয়ার টেবিল, আর ওখানে সব অফিসাররা বসে কাজ করে।
কিন্তু ফ্ল্যাটটা খোলার পরেই ভাইয়ার বুকের ভেতর মোচড় দিয়ে উঠল। ভয় ভয় লাগছিল। ভাইয়া 5 ওয়াক্ত নামাজ পড়েন, সবসময় দোয়া দুরুদ পড়তে থাকেন, ওরকম অশরীরী জিনিস বিশ্বাস করেন না। ভাইয়াকে মাঝের রুমে থাকার জন্য দেয়া হয়েছিল। সে একাই থাকবে, আগে থেকেই বলে দেয়া ছিল। একটা খাট ছিল, তো ওই রাতে ভাইয়া হালকা রাতের খাবার শেষ করে ঘুমিয়ে পড়ে। তো পরদিন ভাইয়া একটা তোশক, একটা ফ্যান আর টুকটাক দরকারি কিছু জিনিসপত্র কেনাকাটা করে। সব অফিসার সকালে অফিসে আসলো, সারাদিন থাকলো, কাজ করলো, তাকেও কাজ বুঝিয়ে দিল। কিন্তু সমস্যা হলো তাকে লেখাপড়া কন্টিনিউ করতে দেবে না। এই চাকরিতে থাকলে সে পড়ালেখা করতে পারবে না কোনোভাবেই, কোনো ছুটিও পাবে না। ছুটি খুবই কম, বলতে গেলে ছুটি নেই। এটা শোনার পর ভাইয়ার মন খারাপ হয়ে গেল। রাতে সবাই তাদের কাজ শেষ করে চলে যাবার সময় তাকে বারবার বলে গেল ভয় না পেতে, সাবধানে থাকতে। তো ভাইয়া বলছে এই কথা কেন বলছে যে ভয় পাবো? সবাই বাড়িটা এগিয়ে গেল এবং সবাই সবার নাম্বার ভাইয়াকে দিয়ে বলল রাতে কোনো সমস্যা হলে ফোন দিও। কিন্তু তাদের বাসা অফিস থেকে 20-30 কিলোমিটার দূরে। সবাই চলে যাওয়ার পরে ভাইয়া মেইন দরজা লক করে খাওয়া দাওয়া শেষ করে আমার ননদকে ভিডিও কল দেয়। তো স্বাভাবিকভাবে কথা বলছিল, সবকিছু ঠিকঠাক। ভাইয়া আমার ননদকে বলছে এই চাকরি সে করবে না, চলে আসবে। এই কথাগুলো বলার সাথে সাথে ঘরের প্রত্যেকটা লাইট ফেটে যাওয়ার আগে যেমন দপদপ করে জ্বলে ওই রকম জ্বলছে আর নিভছে। তো এপাশ থেকে আমার ননদ দেখছে, কথা বলতে বলতেই দুটো লাইট তার চোখের সামনে খসে পড়ে ভেঙে গেল। সবকিছু স্বাভাবিক ভেবেই রাতের খাওয়া শেষ করে আমার ননদের হাজবেন্ড ঘুমিয়ে পড়ে আর মনে মনে ভাবে সবাইকে বলে চলে যাবে এখান থেকে। তাছাড়া ফ্ল্যাটে ঢুকলে তার মনটা খারাপ হয়ে যায়, একা একা লাগে। ভাইয়ার লাইফে সবকিছু ঠিক, তবুও কেন যেন তার মনে হচ্ছিল যে গলায় ফাঁস দিয়ে মরে যায়। তো অনেক রাতে ভাইয়ার ঘুম ভাঙে কারো গোঙানির আওয়াজে। পাশের রুম থেকে আসছে শব্দটা। খাট থেকে নেমেই ভাইয়া পাশের রুমের দরজার কাছে গিয়ে যা দেখল তা দেখার জন্য সে মোটেও প্রস্তুত ছিল না। সে দেখল ওই রুমের ফ্যানের সাথে গলায় ফাঁস দেয়া একটা লাশ, সাদা কাপড় পরা, বিভৎস পচা গলা তার চেহারা, ঘাড়টা কাত হয়ে এমনভাবে আছে এবং এমনভাবে শব্দ করছে আর অপলকভাবে তাকিয়ে আছে। ভাইয়া সেখান থেকে এক পাও নড়তে পারছিল না। ভাইয়ার সাথে সাথে শরীরটাকে বন্ধ করে নিল। তার একটা তাবিজ ছিল। ওই সময় ভাইয়া টের পেল তাবিজটা খুলে পড়ে গেছে। ভাইয়া অনেক দোয়া দুরুদ পড়তে লাগলো। এক সময় জিনিসটা টেবিল থেকে নেমে ভাইয়ার দিকে এগিয়ে আসবে, তখনই ভাইয়া দোয়া পড়তে পড়তে ওখানেই অজ্ঞান হয়ে পড়ে যায়। জ্ঞান ফেরে ফজরের আজানের পরে। তখন বাইরে অন্ধকার। সাথে সাথে উঠে পড়ে, ওই অফিসারদের ফোন করে। তারা আসার পরে সব ঘটনা খুলে বলে। সবাই সবকিছু বলতে চেয়েছিল না, এক সময় বলে উঠল, তুমি যখন সমস্যায় পড়েছ তাহলে লুকিয়ে লাভ নেই। এই রুমে একজন কর্মকর্তা থাকতো 3.5 বছর আগে, ছুটি পেত না। তার বউয়ের সাথে কথা কাটাকাটি করতে করতে এক পর্যায়ে ঝগড়া হয়। তারপর সে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। এরপর থেকে যারাই এখানে থাকতে এসেছে এক রাতও থাকতে পারেনি। এইভাবে সবাইকে সে ভয় দেখায়। তুমি যেহেতু এক রাত ছিলে, ভয় পাও নাই, আমরা ভেবেছি সবকিছু স্বাভাবিক আছে, তার জন্য তোমাকে কিছু বলিনি। আর আমি আগেই বলেছি ওখানে সব হিন্দু সম্প্রদায়ের, তাই কেউ ছেলেটার মৃত্যুর পরে কোনো একটা ভাবে হয়তো এড়িয়ে গেছে রিচুয়ালগুলো, যার কারণে ছেলেটার মৃত্যুর পর এমন সমস্যার সম্মুখীন হতে হয়েছে। তখনই ভাইয়া ওখান থেকে পরীক্ষার কথা বলে এবং যা যা কেনাকাটা করেছে সবকিছু ফেলে শুধু বেডরুমে নিজের ফ্যান যেটা লাগিয়েছিল ওটা খুলে নিয়ে চলে আসে। বাসায় আসার পরে তার আম্মা ফ্যানটা বের করে যখন মুছতে যাবেন তখন সেই ফ্যানের সাথে কিছু রক্তের মতো দাগ পেয়েছিলেন, আঙুলের ছাপ পেয়েছিলেন। ভাইয়া ছবি তুলতে চেয়েছিল, তার আম্মু ছবি তুলতে দেননি। পরে আমার ভাইয়া আর যাননি। এই ছিল আমার ঘটনা। ভালো লাগলে পড়ে শোনাবেন। গুছিয়ে লিখতে পারিনি, লেখায় ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমার সাথে ঘটে যাওয়া আরো অনেক ঘটনা আছে, আপনাদের ভালো লাগলে আমি ঘটনাগুলো পাঠিয়ে দেব। আসসালামু আলাইকুম। এই বলে তিনি তার ঘটনা শেষ করেছেন। থ্যাংক ইউ সো মাচ আপনার ঘটনার জন্য। আশা করছি আপনার যে ঘটনা সে ঘটনা আমাদের লিসেনারদেরও ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে তো ভালোই। আমাদের ঘটনায় চলে যাই এবং ঘটনাটি যেভাবে লেখা আছে আমি চেষ্টা করছি সেভাবেই আপনাদেরকে পড়ে শোনাতে। আসসালামু আলাইকুম রাসেল ভাইয়া। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন জিজ্ঞেস করব না, কারণ আমি জানি আপনি সবসময় ভালোর দলে। আমি নাজিফা, আমি
রাজবাড়িতে থাকি, তাই স্টুডিও দেশে ঘটনা বলা আমার পক্ষে সম্ভব না। যদি ঘটনাটি সিলেক্টেড হয় তাহলে পড়ে শোনাবেন। ঘটনাটা আমার ভাবির কাছ থেকে নেয়া। নিজে ও আত্মীয় স্বজনদের নিয়ে আমার কাছে অনেক ঘটনা আছে। আমি সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। আমার বাসা রাজবাড়ির 30 নং বেড়াভাঙা মসজিদের পাশে। আমার বাসায় 3 বছর হলো উঠেছি। বলে রাখা ভালো, আমার হাজবেন্ড, 2 বাচ্চা, শ্বশুর শাশুড়িকে নিয়ে আমি থাকি। আমি অনেকবারই এই অলৌকিক শক্তির মুখোমুখি হয়েছি এবং এখনো হচ্ছি, যার কোনো ব্যাখ্যা আমি জানি না। আমিও আমার পরিবার এই ব্যাখ্যা হয়তো কখনোই দিতে পারবো না। প্রথম ঘটনা। ঘটনা শুরু হয় 2019-এর নভেম্বর মাসে। তখন মোটামুটি ভালোই শীত পড়েছে। আমার হাজবেন্ড চাকরির সুবাদে ঢাকায় যায়। আমার শ্বশুরের সাথে ফজরের আজানের আগে বাসা থেকে বের হয়ে যায়। তখন আমি তাদের এগিয়ে দিয়ে দরজা চাপিয়ে শুয়ে পড়ি, কারণ আজান হতে আরো দেরি আছে। ছোট বাচ্চা কান্না করছিল। এমন সময় আমি বাচ্চার দিকে মুখ ফিরে আছি। হঠাৎ আমার হাত ধরে কেউ হ্যাঁচকা টান দেওয়ার মতো কিছু একটা করলো, এরকম অনুভব করলাম। আমি পেছন ফিরে দেখি আমার শাশুড়ি, এবং তার চোখগুলো কেমন যেন জ্বলছে। সে আমাকে বলছে, ঘর থেকে বের হও, বাইরে চলো, কথা আছে। আমি তখন ঘুমের ঘোরে বুঝতে পারিনি, তাই বলে দিলাম, মা আপনি ঘরে যান, আমি পরে আসবো, বাবু ছাড়ছে না। কিন্তু সে দাঁড়িয়েই আছে। এমন সময় আজানের ধ্বনি শোনা গেলে আমার শাশুড়ি বেশি এই অশরীরী আস্তে করে আমার দরজার কাছে গিয়ে মিলিয়ে যান। আমি অন্ধকারেও স্পষ্ট সেটা বুঝতে পেরেছিলাম। সকালে আমি আমার শাশুড়িকে জিজ্ঞেস করলাম, মা আপনি আমাকে ডেকেছিলেন কেন? তখন মা বললেন, কই না তো, আমি ডাকি নাই তো, তুমি হয়তো ঘুমের মাঝে স্বপ্ন দেখেছ। তখন আমি ব্যাপারটা মাথা থেকে বের করে দিলাম আর নিজেকে বুঝালাম, হয়তো ঘুমের ঘোরে সব দেখেছি, এরপর আর এসব ফিল করিনি। 2020 সালের সময়ের কথা। আমি তখন অনেক রাত করে ঘুমাতাম, ফেসবুকে নিউজ ফিড স্ক্রল করতাম। অনেক সময় মনে হতো আমার জানালার পাশে কেউ পা ঘষে ঘষে হাঁটছে। আমার অনেক সময় মনে হতো কেউ জানালার পাশে দাঁড়িয়ে কথা বলছে ফিস ফিস করে। পাশের বাড়ির একজন মুরব্বী ভাড়া থাকতো, তার মেয়ে, জামাই আর 2 নাতি নাতনিকে নিয়ে। বাসাটি ছিল টিন শেডের। মাঝে মধ্যে ওই মুরব্বী আন্টি বলতো, এই বাসায় সমস্যা আছে। তখন আমিও আমার কথাগুলো ওনার সাথে শেয়ার করি। উনি ওনার ঘটনা বলতে শুরু করেন। আমরা যখন এই টিন শেডটাতে উঠি, তখন থেকে কেন জানি না মনে হয় রাতের বেলা কেউ হাঁটে টিনের চালে, মানুষের মতো করে কেউ শব্দ করে হাঁটে। আমার ছোট নাতি রাতে ঘুমাতে পারে না, সারা রাত ঘুমের মধ্যে ভয় পায়, কান্না করে। একদিন তাহাজ্জুদের নামাজ পড়তে উঠেছি। নামাজের পর আমি জায়নামাজে বসেছিলাম। তখন আমার জানলা আর তোমার জানলার মাঝখানে যে কাঁঠাল গাছটা রয়েছে, ওইখান থেকে আমাকে কেউ বলছে, নামাজ পড়বি, পাক পবিত্র থাকবি, আমার জায়গায় আমি থাকবো, তোর জায়গায় তুই থাকবি। তারপর একদিন রাতে আমার মেয়ে জামাই মাছ নিয়ে ঘরের সামনে আসলে তার হাত থেকে মাছটা কেউ কেড়ে নেয়, মানে উধাও হয়ে যায়। তো সে ভয়ে ঘরে চলে আসে। আর আমার নাতনি ঘরের পাশে একটা গাব গাছ আছে, ওই গাছের ডালে একজোড়া পা দেখতে পায়। তখন আমার নাতনি ভয় পেয়ে বাড়ি চলে আসে আর সারা রাত কান্না করতে থাকে। ভোরের দিকে ফজরের আজানের আগে হঠাৎ আমার বারান্দার গ্রিলে ঠক ঠক শব্দ হয়। আমি রুমের দরজা খুলতেই দেখি কালো একটা লম্বা মানুষের আকৃতি, 8-9 ফুট হবে, চুলগুলো যেন মাথা থেকে পা পর্যন্ত চলে গেছে, এবং সে কিভাবে আসছিল যাচ্ছিল, মাটির উপরে ভাসছিল কিনা বোঝা যাচ্ছিল না। চোখগুলো ছিল আগুনের মতো লাল। আমাকে বলছে, দরজা খুলে তোর নাতনিকে দে। আমি তখন ভয় পেয়ে যত দোয়া দরুদ কালাম পারতাম সব পড়া শুরু করে দিয়েছি। আর পরদিন বাড়িওয়ালাকে বলেছি, আমি আপনাদের এই বাসায় থাকবো না, এবং আমি আমার পরিবারকে নিয়ে আমি চলে যাচ্ছি, এখানে থাকা সম্ভব না। আর বলতে পারবো না, আমার কিছু মনে নেই। তার পরের ঘটনাগুলো তার নাতনির কাছ থেকে শোনা, তার মতো করেই বলছি। আমরা যখন অন্য বাসায় চলে এসেছি, এরপর থেকে নানির সাথে উল্টাপাল্টা কিছু না কিছু হতোই। কি হচ্ছে জিজ্ঞেস করলে তিনি বলতেন, কিছু না, আমি জানি না, কিছু মনে নেই, কিন্তু ডাক্তার বলছে বয়স হয়েছে তো, তাই হয়তো ভুলে যাচ্ছে, আমি মেডিসিন দিয়ে দিচ্ছি, ঠিক হয়ে যাবে। কিন্তু না, নানির আচরণ দিন দিন খারাপ হতে থাকে। অল্প কিছুতেই রেগে যায়, যা কখনো নানি করতো না, কারণ নানি অনেক শান্ত শিষ্ট স্বভাবের। এরপরে একদিন রাতে নানি বেশে থাকা শয়তান
সেই পিশাচ জিন আমাকে মেরে ফেলার চেষ্টা করে, কিন্তু পারেনি। আমরা নানিকে একজন কবিরাজের বাড়িতে নিয়ে যাই এবং আমার দাদাবাড়ি এলাকার কবিরাজ নানিকে দেখেন এবং অনেক কিছু বলার পর কাজ শুরু করেন এবং তিনি বলেন যে 10 কেজি মিষ্টি, 2টা মোরগ, একটা কালো খাসি কিনে আনতে হবে, রাত 2টার দিকে পুকুর পাড়ে রেখে দিতে হবে সেটা। এবং তিনি আরো বলছেন ফেরার সময় যেন পেছনে না তাকাই। কবিরাজ যেমন বলেন আমি তেমনটাই করি। তারপর আর কোনো সমস্যা হয়নি। এই বলে শেষ করল। এরপর ওই বাসায় নতুন ভাড়াটিয়া আসে। তারা খুবই মিশুক ছিল। তারা 4 জন মেম্বার ছিলেন। বাসায় বাবা, মা, একটি ছেলে আর একটি মেয়ে। মেয়েটি বিবাহিত, কিন্তু মায়ের কাছ থেকে পড়াশোনা করে ছেলেটা আর্মিতে জব করে আর বাড়ি থেকে দূরে হয়, অনেকদিন পর পর আসে। 5 মাস ভালোই চলছিল, কিন্তু হঠাৎ একদিন মেয়েটা রাতে চিৎকার করে ঘুম থেকে উঠে যায়। তখন মেয়েটার বাবা মা মেয়েটির রুমে আসলে যা দেখে তা কেউ দেখার জন্য প্রস্তুত থাকতে পারে না। তারা দেখে কে যেন তার পাশে শুয়ে আছে এবং গরম নিঃশ্বাস ফেলছে। তারপর থেকে ওদের সাথে নিয়মিত অদ্ভুত ব্যাপারগুলো ঘটেই চলেছে। প্রতিদিন সন্ধ্যার পর শুধু আমাদের ওই বাসার ওপরে বিদ্যুৎ চমকায়। মনে হয় এখনই বড় ঝড় হবে, অথচ বাড়ির বাইরে গেলে আকাশ পূব দিকে পরিষ্কার এবং সবকিছু ঠিকঠাক, কিন্তু বাড়ির ভিতরে দমকা হাওয়া এলোমেলো হয়ে যায়। আমরা জানি না ঘটনা যদি সিলেক্টেড হয় তাহলে আরো কিছু ঘটনা লিখে পাঠাবো। এই বলে তিনি তার ঘটনা শেষ করেছেন। আশা করছি এই ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই আমাদের জানাবেন, যদি ভালো না লাগে সেটাও আমাদেরকে জানাবেন। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। তবে ফিরে আসছি আজকের এই শোটাকে যে কতটা বেশি উপভোগ করা যায় চেষ্টা করে আমরা দেখি। চলুন আমরা পরবর্তী ঘটনায় যাই। সময় যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই ও প্রিয় লিসেনার্স, ওয়ালাইকুম সালাম। তিনি লিখছেন, আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। ভূত.com-এ এটা আমার প্রথম ঘটনা, আশা করি ভালো লাগবে। ভেবেছিলাম আমিও অডিও রেকর্ড করে পাঠাবো, কিন্তু আপনার মুখ থেকে ঘটনা শুনে তারপরে তিনি বলেছেন আরো অনেক কিছু, এবং তারপরে তিনি বলছেন ঘটনাটি আমার ওয়াইফের সাথে ঘটে যাওয়া এবং 100% সত্যি ঘটনা। ঘটনার সময় 2018 সালের শেষ দিকে। আমি বরিশালের পটুয়াখালী জেলার রাঙ্গুনিয়ার কোনো এক গ্রাম থেকে বলছি। আমাদের সাথে যে ঘটনাটি ঘটে রাঙ্গাবালির এক সাগরের তীরে। রাসেল ভাই, ঘটনায় যে কটা নাম উল্লেখ করা হয়েছে সবগুলো নামই সত্য। বলে রাখি রাসেল ভাই, আমি আমার মায়ের অনিচ্ছায় স্রেফ বিয়ে করে ফেলি। বিয়ের পরে আমি আমার বউকে দেশের বাড়ি বরিশালে নিয়ে যাই। সবাই অনেক খুশি ছিল সেদিন। সেদিনের পর আমার এক ভাগ্নি আমাদের বাসায় আসে এবং বাসায় এসে সে বলে সে আমাদের মামুনির সাথে ঘুরতে যাবে। তাই আমরা ডিসাইড করলাম যে বরিশালের রাঙ্গাবালিতে অনেক সুন্দর সুন্দর স্থান রয়েছে, সেরকমই কোনো একটা জায়গা ধরে আমরা চলে যাব। আর আমার নাম রিমান ছদ্মনাম, ভাগ্নি জায়দা আক্তার, নয়ন, ইমরান ও আমার ওয়াইফ শারমিন। যাতায়াতের জন্য আমাদের সাথে ছিল ইঞ্জিন চালিত একটি নৌকা। আমরা বেরিয়ে পড়ি 12টা বাজে। তখন আমাদের প্রায় 3 থেকে 4 ঘন্টা সময় লেগে যায় এবং সমুদ্রে অনেক ঝড় তুফান এবং অনেক বড় বড় ঢেউ ছিল সেদিন। আমাদের ট্রলারটা বেশি বড় বড় ঢেউগুলোর মধ্যে কোনোভাবেই চলতে পারছিল না, তাই আমিও চাই ওদেরকে হেল্প করতে। আমরা অনেকক্ষণ পর্যন্ত ট্রলারটা একটা খালের পাড়ে নিয়ে উপস্থিত হতে পারি। আমরা ভাবছি ছোট খালটা আমরা ট্রলারে করে পার হয়ে যাব। এই কথা ভেবে ভাগ্নি আর ওয়াইফ খালে ঝাঁপ দিয়ে দিল। ঝাঁপ দেওয়ার সাথে সাথেই ভাগ্নি মাথা দেখলাম, কিন্তু আমার ওয়াইফ আর উঠছে না। কয়েক সেকেন্ড যেতে না যেতেই দেখলাম ঠিক যেখানে তারা পানিতে লাফ দিল তার থেকে 15 থেকে 20 হাত দূরে হবে, সেখানে গিয়ে তারা উঠল। আমি তো অবাক, কারণ এইসব জিনিস আমি বিশ্বাস করি। আগে থেকেই বলছি আমি একটু আবেগপ্রবণ। এই ভেবে যে এসব আমারই ওয়াইফের সাথে ঘটে যাওয়া ঘটনা না তো। যাই হোক, সেদিন পানির থেকে উঠে আসতে একটা জিনিস দেখে আরো অবাক হয়ে যায়। তা হলো তার চুল পুরোপুরি খোলা, আর পুরোপুরি মনে হচ্ছে যে সে যখন লাফ দেয় তখন চুল বেনি করা ছিল। তারপর তাকে চুলার পাশে বসিয়ে জিজ্ঞেস করলাম সে কিছু বলতে পারে কিনা। যাই হোক, তখন ঠিক সন্ধ্যার মাগরিবের একটু আগে। তারপর আমি বিশ্বাস করি রাসেল ভাই, আমার খুব ভয় কাজ করছিল। আমার ওয়াইফের সাথে এরকমটা হওয়ায় তার কয়েক মিনিটের মধ্যেই আমরা ওই জায়গা ত্যাগ করি। ট্রলার কিছু দূর আসার পর আমার ভাগ্নি আমাকে বলছে যে সে চুলে শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে নেবে। তো সে নামলো, আবার পানিতে ঠিক তার মতো করে উঠলো। আমার ওয়াইফও নামলো। আমি আর কিছু বললাম না। তার
কয়েক মিনিট পরে তারা ট্রলারে উঠে আসলো। তো আমাদের ট্রলার আবার যেতে লাগলো। তার কিছু সময় পরে আমি খেয়াল করলাম আমার ওয়াইফের নাকে নাকফুল নেই। তো আমি তাকে জিজ্ঞেস করলাম, নাকফুল কই? সে বলল না। তারপর আবার যখন তাকে একটু জিজ্ঞেস করলাম এবং ব্যাগ ট্যাগ চেক করতে বললাম, এবার সে অনেক রাগ নিয়েই আমাকে বলল, আমি কিছু জানি না, আমাকে কেন জিজ্ঞেস করছো? জিজ্ঞেস করবি তো তোরা সবাই এখানেই মরবি। এই কথা শোনার পরে আমার ভাগ্নে, আমি, আমাদের চাচাতো ভাই, আমরা অনেক ভয় পেয়ে যাই। আমরা কিছু বললাম না। তারপর আমরা বাড়ির ঘাটে এসে পৌঁছালাম। রাত তখন আনুমানিক 7টা থেকে 8টা। বাসায় ঢোকার পরে বাবা মা অনেক বকাবকি করলো। আসলে ভাই, আরেকটা কথা বলতে ভুলে গেছি, যখন আমরা জাহাজে রওনা দিয়েছিলাম তখন আমার মা বাবা আমাকে বারণ করেছিল, তার সত্ত্বেও আমি গিয়েছিলাম। ভাবছিলাম নতুন বউ, আমরা একসাথে ঘুরতে অনেক মজা হবে। যাই হোক, ঘটনায় আসা যাক। তারপর বাবা মা তো অনেক বকলো এবং বকা শোনার পরে আমরা রাতে খেয়ে দিয়ে শুয়ে পড়ি। এরকম 3-4 দিন ভালোভাবেই কেটে গেল। 5 দিন মাঝরাতে আমার ঘুম ভেঙে যায় এবং আমি দেখি আমার পাশে কেউ নেই। আমি পুরো আগে ভাগে সবকিছু দেখলাম। ভাবলাম আমাকে রেখে রাতে সবাই যে যার মতো কোথায় চলে গেছে। তারপরে ওয়াশরুমে যেতে হবে আমাকে, সেদিকে রওনা দিলাম এবং আমি দেখলাম যে আমাদের যে পাকের ঘর অর্থাৎ রান্নাঘর, সেখানে মাটিতে কিছু চুল ছিটিয়ে আছে এবং আমি খুঁজতে খুঁজতে আমাদের রান্নাঘরে গেলাম। মানে উনি লিখেছেন যেভাবে আমি বুঝতে পারছি, এবং সেখানে গিয়ে তিনি তার ওয়াইফকে আবিষ্কার করেন এবং তিনি সেখানে পড়ে আছেন এবং তিনি বিড় করে আমার কানের কাছে মুখ নিয়ে খুব আস্তে আস্তে বলছেন, তুই আমার পথের কাঁটা, তোকে মেরে আমি ওকে নিয়ে যাব, পারলে আমাকে আটকিয়ে দেখাস। তারপর সে অজ্ঞান হয়ে গেল। তাকে ঘরে নিয়ে আমি আমার খালুকে ওই রাতেই ফোন দিলাম। রাত 2:20 সে বলল, আমার হাতে একটা কাজ আছে, কাজ শেষ করে 2 দিন পরে আসছি। তার কথা শুনে আমার একটু রাগ হলো, কিন্তু সেই রাগ সামলে আমি বললাম, আচ্ছা ঠিক আছে, খালু কবিরাজ মানুষ, রাগ করে কি লাভ, আমারই তো দরকার। বেশি কিছু না ভেবে ঘুমোতে চলে গেলাম। পরদিন আমি আরেকটু বলে রাখি, আমাদের ঘরে ওই দিন দুপুরে আইটেম ছিল পাঙ্গাস মাছ, ইলিশ মাছ আর মুসুরির ডাল। আমার ওয়াইফ সে পাতলা ডাল আর পাঙ্গাস মাছ খায় না। ওই দিন আমরা সবাই যখন দুপুরের খাবার খেতে বসেছি তখন আমি পাঙ্গাস মাছ নিলাম, আমার বাবা মাও নিল, আর আমার ওয়াইফকে দিল একটা টুকরো ইলিশ মাছ। ইলিশ মাছ খেতে বেশি সময় লাগে না। শেষ না হতেই আমার প্লেট থেকে পাঙ্গাস মাছটা ছো মেরে নিয়ে গেল এবং পাতলা মুসুরির ডাল ছিল, তাও সে নিয়ে গেল। অনেকদিন ভালো মন্দ খাই না, আজকে পেয়েছি, সবকিছু খেয়ে ফেলবো। এরকম একটা হাড় হিম করা পরিবেশ দেখে আমার বাবা মা আমাকে অনেক বকাঝকা করতে লাগলো। আমি সাথে সাথে খালুকে ফোন দিই। তাকে এই কথা বলার পর আমি আজকে রাতে আসছি বলে আমাকে কিছু জোগাড় করে রাখতে বলে। যদিও 1-2 ঘন্টার ভেতর সবকিছু জোগাড় করে ফেললাম। খালু রাতে আসলো। আসার পরে আমার ওয়াইফকে দেখে বলল, বাবা রিমন, ওর ভেতরে যে আছে সে ভয়ঙ্কর এক বদজিন। এই জিন যার উপরে একবার ভর করে সে বেশি দিন বাঁচে না। এই জিন জাতির নামটা আমার ঠিক মনে নেই, সেজন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। আরো অনেক কথা বলল খালু, সেগুলো না হয় নাই বললাম। খালু ঘরের মাঝে একটা বৃত্ত আঁকলো, তার ভেতরে খালু আমার ওয়াইফকে বসালো। খালু কিছু সূরা পড়লেন কিছুক্ষণ পরে ওই বদজিনটা হাজির হলো এবং আমার খালু তাকে সালাম দিয়ে জিজ্ঞেস করলেন, কে তুই, নাম কি তোর, কোথা থেকে এসেছিস? উত্তরে সেই খারাপ জিনটা বলে উঠল, তুই আমাকে সালাম দিয়েছিস কেন? আমি তোদের জাতির অন্তর্গত নই। এবং তারপরে সে অনেক কথা বলে এবং সে বলে আমার শরীরে লাগে তাই আমাকে শাস্তি দেবে। তারপরে সে যেটা করে সেটা হচ্ছে, কোনো একটা কারণে সে তার শরীরে আঘাতপ্রাপ্ত হয় এবং সে পানিতে ডুব দেয়। আমি এই লেখাটা আসলে কিছুই বুঝতে পারছি না, যাই হোক অনেক দূর চলে এসেছি, সুতরাং শেষ করি। এবং তারপরে সে বলল নমস্কার। আরো বলল সে নাকি তাকে অনেক পছন্দ করে, তাকে নিয়ে যাবে। শরীর ছেড়ে সে কোনোভাবে যেতে রাজি হচ্ছিল না। এরকম একটা অবস্থায় দোয়া পড়তে শুরু করলাম যেন সে যেতে রাজি হয়। আমি ওকে ছেড়ে যেতে পারি, তবে আমার কিছু শর্ত আছে, সেগুলো মানলে আমি চলে যাব। খালু জিজ্ঞেস করলো কি শর্ত? সে বলল, আমাকে 10 কেজি মিষ্টি, 3টি কালো একদামে কেনা পাঠা তোদের বাড়ির উত্তর দিকে 3 মুখের নদীতে রেখে দিয়ে আসতে হবে, পেছন ফিরে তাকানো যাবে না। যাই হোক, আমরা যেটা করলাম সেটা হচ্ছে যে এই জিনিসপত্রগুলো জোগাড় করলাম। 30 বছরের আগে কোনো বাচ্চা কাচ্চা
এবং তারা আরো কিছু কথা বলেছিল। আমি আসলে লেখাটা পড়তে খুবই অস্বস্তি বোধ করছি, তারপরেও পড়ে যাচ্ছি। এবং তিনি বলছেন যে এই যে জিনিসপত্রগুলো তারা চাইলেন সেই জিনিসপত্রগুলো আনতে হবে এবং পেছন ফিরে তাকানো যাবে না। এবং তারপরে তারা আরেকটা ইনস্ট্রাকশন দিল যে ওর 30 বছরের আগে ও যেন কোনো বাচ্চা কাচ্চা নেয়, যদিও বাচ্চা নেয় সেটা নষ্ট হয়ে যাবে। যাই হোক, আমরা এইভাবেই চলতে লাগলো এবং একটা সময় যেটা হলো হুজুরের মাধ্যমে তিনি তার সমাধানও পেয়েছিলেন, সে কথা তিনি বলতে চাচ্ছেন। এবং তিনি বলছেন যে যেই মেয়েটা এবং তিনি আরো কিছু নিয়ম কানুন বলে দেন যে এই মেয়েটা তাকে ডান দিক দিয়ে শুয়াই দিবা। এবং এই কথা বলার সাথে সাথে আমাদের ঘরের সেই সৌর বিদ্যুৎ বাতিগুলো একসাথে সব নিভে গেল। আর চারিদিকে দক্ষিণ দিক থেকে ভয়ঙ্কর আর আমাদের দক্ষিণ দিক থেকে ভয়ঙ্কর মর্মর শব্দ হতে লাগলো, যেন কিছু একটা পড়েছে। কিছু সময় পরে আবার সবকিছু স্বাভাবিক হয়ে গেল। ফাইনালি আল্লাহর অশেষ রহমতে সেই নরপিশাচ জিনটা চলে গেল। তারপরে খালু বলল যে বিপদ কিন্তু এখনো রয়ে গেছে। আমি বললাম কি বিপদ? খালু বলল ওর কথা দেয়া, কিন্তু ও কথা দিয়ে তো কথা রাখে না। এই নরপিশাচগুলো বেঈমান জাতির হয়। ও আবার আসতে পারে। শরীর বন্ধ করতে হবে এবং তাই ওকে গোসল টোসল করতে হবে এবং কিছু কিছু সূরা টুরা পড়ে খালু তাকে কিছু তিনি বলছেন যে খালু চলে যায় আর বলে যায় যে এগুলো জোগাড় করে রাখতে এবং সে ফোন দিয়ে আসবে, শারমিনকে গোসল দেবে। আমি তার কথা মতো সবকিছু জোগাড় করে 2 দিন পরে সে আসে, গোসল দেয়া হয়। তারপরেই এরপরেও এই সমস্যার সমাধান হয় নাই। তাই খুব বুক ভরা কষ্টের সাথে জানাতে হচ্ছে যে অজানা কোনো এক কারণে আমাদের মাঝে ডিভোর্স নামের একটা দেয়াল তৈরি হয়। এই ছিল আমার ঘটনা। 100% সত্য, কিন্তু আপনি কিভাবে যেন লিখেছেন আমার পড়তে একটু অসুবিধাই হয়েছে আসলে। বাট আপনার কোনো দোষ নেই, আপনি আপনার মতো করে লিখেছেন, কিন্তু এটা হয়তো আমারই সীমাবদ্ধতা। যাই হোক, লেখার সময় আপনারা একটু রিভাইজ করে দিলে আমাদের জন্য ভালো হয়। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। হ্যালো রাসেল ভাই, আমি সম্পদ পাল, আমার বাড়ি ঠাকুরগাঁয়। তো আমি অনেক দিন আগেই ইন্ডিয়াতে শিফট করি, এখন আমি শিলিগুড়িতে থাকি। তো ঘটনাটি আমার সাথেই ঘটে। যাই হোক, বেশি কিছু কথা না বাড়িয়ে আমি আমার ঘটনায় চলে যাই। তো ঘটনাটা ঘটে আমার কলেজ লাইফকে কেন্দ্র করে একটা হোস্টেলকে নিয়ে। তো 2013 সালে। একটু বলে রাখি, হোস্টেলের একটু বিবরণটা দিয়ে রাখি, তাহলে লিসেনারদের শুনতে সুবিধা হবে, ঘটনাটা বুঝতে সুবিধা হবে। আমাদের হোস্টেলটা এরকম যে হোস্টেলটা 13 থেকে 14টা রুম, রেল বরাবর। প্রত্যেকটা রুমের সামনে বারান্দা, আর পুরো এদিক থেকে লম্বা বরাবর গ্রিল দেওয়া। আর সামনে বারান্দার গ্রিলটা পার করে সামনের দিকে একটু ফাঁকা, তারপরে কনের দিকে ওয়াশরুম। তো আমাকে ওয়াশরুমে যেতে গেলে দরজা খুলতে লাগবে, বারান্দার গ্রিল খুলতে লাগবে, তারপরে পায়ে হেঁটে কিছু দূর যাওয়ার পরে আমার ওয়াশরুমে যেতে হবে। কারণ ওয়াশরুমে বর্ণনাটা দেওয়ার কারণ হচ্ছে সেটা লিসেনাররা একটু পরেই বুঝতে পারবে। তো যাই হোক, তো 2013 সাল আমি সবই মাধ্যমিক পাশ করলাম। মাধ্যমিক থেকে আমি কলেজে এডমিশন নেওয়ার জন্য রংপুরে যাই। রংপুর ইসলাম স্কুল অ্যান্ড কলেজে আমি ইন্টার ফার্স্ট ইয়ারে ভর্তি হই। তো এত ছেলে মেয়ের জন্য খুব হোস্টেলে সিট পাওয়া খুবই সংকট ছিল। আমি অনেকদিন খুঁজে পাচ্ছিলাম না। তো খুঁজতে রীতিমতো, নামটা আমি বললাম না সেই হোস্টেলে, যাই হোক কিছু সঙ্গত কারণে, তো কিছুদিন পরে সেই হোস্টেলটা আমি খুঁজে পেলাম। তো পাওয়ার পরে দেখা গেল কোনো সিট নেই। যেই রুমে 3টা সিট, সেই রুমে অলরেডি 4 জন করে আছে। তো এরকম অবস্থায় দেখে তো হোস্টেলের যে দায়িত্ব ছিল তাকে খুব অনুরোধ করে বলা হলো যে কিছু দিনের জন্য থাকি, পরে দেখা হলে আমি অন্য ম্যাচে চলে যাব বা অন্য রুমে শিফট করবো, এরকম কিছু একটা বললাম। তো আমাকে এমন একটা রুমে দেওয়া হলো যেটাতে 3 জন ছিল, তো আমি নিয়ে 4 জন হলো। আলটিমেট নতুন কলেজ, নতুন সবাই, নতুন হোস্টেল, সবার সঙ্গে পরিচিত হলাম, খুব ভালো লাগলো, সবারই খুব ভালো ব্যবহার ছিল।
তো আমিও সবার সঙ্গে খুব মিশুকে ছিলাম। তো যাই হোক, আমি কলেজ টলেজ আমার মতো করে করলাম। তো 7 দিন পরে দেখা গেল একটা সিট ফাঁকা হলো। তো সে প্রিপারেশন নিচ্ছিল ইউনিভার্সিটি কোচিং এর জন্য। তো রীতিমতো সে সিট ছাড়লো, ছেড়ে হয়তো অন্য কোথাও গেল, এরকম একটা কিছু। তো ছেলেটার এখানে বর্ণনাটা দিন, যে ছেলেটা সিটটা ছাড়লো, তো দেখতে এরকম যে মাথায় চুল নেই, টাক বলা চলে, আর এত কথা বলতে থাকে যে বলতেই থাকে, আর কিছু ভাবলে ভাবতেই থাকে, এরকম টাইপের আমার একটু মনে হয়েছে ছেলেটাকে। তো যাক, অত কিছু আমি পাত্তা না দিয়ে আমার সিট বা রুম ফাঁকা নিয়ে কথা আমি সে রীতিমতো পেলাম, এদিক ওদিক না তাকিয়ে আমি শিফট করে ফেললাম। তো ঘটনাটা ঘটে 5 দিনের পর থেকে আমি সবে সায়েন্সে ভর্তি হলাম। এত প্র্যাকটিক্যালের প্রেশার, এত টিউশনের প্রেশার ছিল যে বডি আমরা নিতে পারতেছিলাম, প্রচন্ড চাপ। রাত 12টা 1টা অব্দি পড়াশোনা করতাম, তবুও শেষ করতে পারতাম না, এরকম একটা ব্যাপার ছিল। তো 7 দিনের পর থেকে আমার সাথে ঘটনা ঘটা শুরু করে। দেখা যায় আমি যখন রাত 12টার পরে পড়ি, তো আমার পা তালা থেকে শুরু করে হাঁটু বরাবর পুরো প্রচন্ড গরম হয়ে যায়। তো গরম হতে হতে দেখা যায় যে মাথা পুরা বিরক্ত হয়ে যাওয়ার, পড়ার ইচ্ছা করে না। তো এরকম একটা ঘটনা শুরু হয় আমার সাথে। আমার রুমটার একটু বর্ণনাটা দিয়ে রাখি। আমার রুমে 2টা সিট, মানে 2 জন আমরা থাকি। তো দেওয়ালের এক পাশে একটা ছোট বেড, আর একদিকে আমার বেড, মাঝখানে 2টো টেবিল, এইরকম ঘরের একটা পজিশন। আর ঘরের সাথে বারান্দার দিকে একটা উইন্ডো, জানালা, আর সামনে গ্রিল। এইটুকুই ঘরের বিবরণ দিলাম। তো আমি যখন শিফট করলাম সেই দিনে আমার রুমে থাকা যে দাদা, সে তার কিছু কারণে বাড়িতে চলে যায়। তো আমি আলটিমেট ফাঁকা থাকি। তো 7 দিনের মাথা থেকে আমার ঘটনা শুরু হয়। তো 7 দিন থেকে শুরু হয় রীতিমতো 5-6 দিন, 10 দিন, 15 দিন এরকম করে চলতে থাকে। তো আমি খুব বিরক্ত ফিল করতেছিলাম যে কেন এরকম আমার সাথে হচ্ছে, বা পা হাঁটু কেন গরম হয়ে যাচ্ছে, মাথা কেন গরম হয়ে যাচ্ছে, আমি কেন পড়াশোনা কনসেন্ট্রেট দিতে পারতেছি না, পড়াশোনা মানে একটু পড়াশোনা করতে গেলেই আমার এরকম প্রবলেমটা হচ্ছে, বাইরে কোনো প্রবলেম হচ্ছে না, টেবিলে গিয়ে বসলে পড়াশোনা শুরু করলে এই প্রবলেম। তো আমি ভাবছি হয়তো প্রচন্ড প্রেশার বা এরকম কারণে শরীরে হেজিটেশনের জন্য এরকম কিছু একটা প্রবলেম হচ্ছে। তো আমি সেটা পাত্তা দিচ্ছিলাম না। কিন্তু রাসেল ভাই, ঘটনা শুরু হয় 1 মাসের পর থেকে। একদিন 12:30টার দিকে আমি ওয়াশরুমে বের হই। ওয়াশরুম গিয়ে আমি কমপ্লিট করে জানলার দিকে হাত মুখ ধুচ্ছিলাম। তো দেখা যাচ্ছে, সরি জানলা না, ওয়াশরুমের যে কাঁচ আছে সেই কাঁচে আমার মুখ দেখতেছিলাম আর জল দিয়ে ধুচ্ছিলাম। তো সেই ওয়াশরুমের যে কাঁচ, মানে আয়না, সেই আয়নার যখনই আমি তাকাই, পিছনে দেখি যে কালো অবয়ব শেরোর মতো কেউ একটা দাঁড়িয়ে আছে। তো আমি সাথে সাথে তাকাই, পিছনে ফিরে দেখি না, কিছু নেই। তো আমি যাই হোক রীতিমতো আসার সাথে সাথে যখনই আমি বারান্দার গ্রিল ঢুকবো, তখনই দেখা গেল পুরা চারপাশে গাছগাছালি ছিল। তো এত প্রচন্ড হাওয়া ঝড় শুরু হয়ে গেল, মানে আমি কি বলবো। যাই হোক, অতটা প্রথম পাত্তা দিইনি কোনো কিছু কারণে, আমি সোজা ঘরে চলে যাই। তো আমি রীতিমতো একটু পড়াশোনা আর করিনি, তো শুয়ে পড়ি। তো এরকম করে মোটামুটি 2-4 দিন চলে। আবার আরেক দিনের ঘটনা, আবার আমি মোটামুটি 12:50 কি 1টার কাছাকাছি এরকম সময় আমি বের হয়েছি ওয়াশরুমেই। তো ওয়াশরুমে যাওয়ার পরে ওয়াশরুম কমপ্লিট করে আমি ব্যাক করলাম। ব্যাক করে দেখা গেল যখনই আমি গ্রিল খুলে ঘরে ঢুকবো, তখনই দেখা যাচ্ছে কেউ কালো একটা অবয়বের মতো আমার জানলার পাশে দাঁড়িয়ে আছে। আমার জানলা দিয়ে উকি মারে কেউ দেখতেছে, এরকম মনে হলো। তো আমি তাড়াতাড়ি এসে দেখতেছি যে কে ওখানে বা কিছু আছে কিনা, দেখলাম যে না, কেউ নেই। যাই হোক, তারপরে আমার পরের দিন হয়তো এক্সাম ছিল, আমি আবার পড়লাম, জানলা খোলাই ছিল। তো পড়া শুরু করে দেখতেছি আবার জানলার দিকে আমার চোখটা যায়, দেখলাম কেউ একটা কালো অবয়বের মতো দাঁড়িয়ে আছে, আমার পড়া শুনতেছে। তো আমি ভাবলাম হয়তো পাশের, আমরা সবাই সায়েন্সের স্টুডেন্ট ছিলাম, বন্ধু বান্ধব এত ঘনিষ্ঠ হয়ে গেছিলাম, হয়তো কেউ দুষ্টুমি করতেছে বা কিছু এরকম ভয় দেখাচ্ছে। তো দ্বিতীয়বার যখন তাকাই সেরকমই মনে হলো আমার। তো আমি সে দরজাটা খুলি, দরজাটা খোলার পরে দেখা যায় যে না, কেউ নেই। কিন্তু তারপরে যা ঘটনা শুরু হয় রাসেল ভাই, আমি সেটার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। আমি যখনই পিছন ঘুরে আমার
দরজা খুলে ঘরে যাব তখনই আমাকে পিছন থেকে কেউ টেনে ধরেছে, এমন শক্ত করে টেনে ধরেছে আমার শার্ট, মানে আমি কোনো মতো এগোতে পারতেছি, পিছোতে পারছি, কোনো কিছু করতে পারতেছি না। আমি সত্যি কথা বলতে তখন আমি কোনো কিছু জানতাম না, যে শরীর বন্ধ করা মন্ত্র এটা সেটা বা অনেক কিছু আমি কোনো কিছু জানতাম না। আমি মহান সৃষ্টিকর্তার নাম স্মরণ করি, এবং আমি এইটুকু আমার অভিজ্ঞতা ছিল, যেহেতু গ্রামে থাকতাম, অনেক কিছু দাদু দিদার কাছে আমি শুনছি যে কিছু কিছু ব্যাপার হলে পিছনে তাকানো যায় না বা এটা সেটা। তো আমি তখন আমার উপস্থিত বুদ্ধি দিয়ে আমি বললাম যে তুমি যে হও না কেন, আমাকে তুমি ছেড়ে দাও, আমি তোমার কোনো তো ক্ষতি করিনি, তো আমাকে কেন এরকম করছো, আমাকে তুমি ছেড়ে দাও, আমি তোমার যদি কোনো ক্ষতি করি তাহলে তুমি আমাকে, আমি তাহলে এখান থেকে চলে যাব, বা তোমার যেন ক্ষতি না হয় সেটা আমি দেখবো। এইভাবে আমি আমার সাহস মতো কথাটা বললাম। তো বিশ্বকর্মা তার 30 সেকেন্ডের মধ্যে আমাকে ছেড়ে দেওয়া হলো। আমি রীতিমতো তাড়াতাড়ি করে ঘরে ঢুকে আমি দরজা আটকে দিয়ে আমি আর কিচ্ছু করি না, তখন শুয়ে পড়ি। তো সেদিন বলে রাখা ভালো, আমার যে রুমমেট ছিল সে ছিল না, সে আমার রুমমেটটা এমনই ছিল যে কিছুদিন পর পরে সে বাড়িতে যেত, এরকম একটা ব্যাপার ছিল। তো ঘটনাগুলো তখনই ঘটতো যখন আমার রুমমেট আমার ঘরে থাকতো না, তো যখন থাকতো তখন সেরকম ঘটনা ঘটতো না। তো রীতিমতো ঘটনাটা ঘটে। আমি পরের দিন, যেহেতু ওই দিন রাত হয়ে গেছে অনেক, আমি আর বাড়িতে বাবা মাকে জানাইনি বিষয়টা। তো আমি পরে বাবা মাকে পরের দিন সকালে কল দিই, এরকম এরকম ব্যাপার। তো বলছি ঠিক আছে, তুমি কোনো ভয় পেও না, কিছুদিন পরে তো তোমার কলেজ ছুটি হবে, বাড়িতে আসো, তখন দেখি যে কিছু করা যায় কিনা। তো তারপরে আমি কিছুদিন এইভাবে চলে, খুব কষ্ট করে আমার দিন কাটতেছিল, পড়াশোনা কনসেন্ট্রেট দিতে পারতেছিলাম না, রীতিমতো পা গরম, এটা সেটা ভয়ে আমি কাটাতাম। তো পরের দিন আমার প্রচন্ড জ্বর চলে আসে ওই ঘটনার পরে। তো জ্বর এতটাই চলে আসে যে আমি 7 দিন টানা জ্বরে ভুগতেছিলাম, কোথাও যাইতে পারতেছিলাম না, এরকমটা ব্যাপার ছিল। তারপরে দিনের রাতের ঘটনা, সেই জ্বরের মাঝে আমার মনে হচ্ছে কেউ আমাকে গলায় চাপে ধরে আছে, কোনো পথে আমি ছাড়াতে পারতেছি না। তখন আমি ঘুমের, মানে একটা কি বলবো, অর্ধেক ঘুম অর্ধেক জাগনা, এরকম একটা সিচুয়েশন। তো পুরোপুরি আমার ঘুম ভেঙে যায়। তো আমি আমার যতটা শক্তি ছিল সেই শক্তি দিয়ে আমি কিছু একটাকে সরানোর চেষ্টা করি। তো সরানোর পরে আমি দেখলাম যে সেই দিনও, মানে এরকম একটা ব্যাপার, সেই দিনও সেই রুমমেট আমার রুমে ছিল না, এরকম একটা ব্যাপার ছিল। তো যাই হোক, পরে তার কিছুদিন আমি খুব কষ্ট করে দিন কাটাই। তো জানি না কি হয়, এরকম একটা ভয় পেয়েছিলাম, রাত্রে আর সেরকম বেরোতাম না ওয়াশরুমে যাওয়ার জন্য। তো তারপরে আমাদের কলেজ ছুটি হয় ভ্যাকেশনের জন্য। তো আমি বাড়িতে যাই, বাড়িতে গিয়ে আমার এক কবিরাজ দাদার সঙ্গে মিট হয়, মানে বাবা আমাকে বললো ওনার কাছে যাও, আমি তোমার সবকিছু ঘটনা বলেছি, তো তুমি যাও, তোমাকে ডাকছে। তো আমি ওনাকে কল করলাম, তো উনি বললো এখানে আসো, আমি গেলাম। তো বললো কি কি বিষয়, আমি সম্পূর্ণ ঘটনা খুলে বললাম। বললো যে ঠিক আছে, সেরকম কোনো ব্যাপার নেই, তুমি 2টো তাবিজ নিয়ে যাও, একটা কোমরে পরবা, একটা বাঁ হাতে পরবা। ঠিক আছে, কোন দিন পরবো? বলছে আজকেই পরবা, সন্ধ্যাবেলায় এরকম এরকম সময়। তো যাই হোক, আমি সে রীতিমতো কাজ করলাম। সেটা করার পরে দেখা গেল আমাদের ছুটি শেষ হয়ে গেল। তারপরে আবার আমরা সেই রংপুরে আমার যাওয়া হলো। তো গিয়ে দেখা গেল আমরা 5-6 জন ম্যাচে এসেছি, নতুন 2-1 দিনের মধ্যে আবার সবাই ভরপুর হয়ে গেল হোস্টেল। তো সেরকম 5-7 দিনে কোনো সেরকম আর কিছু হয় নাই। তো ম্যাচে যাওয়ার 9ম দিনে আমার সঙ্গে এই ঘটনাটা ঘটে, যেটার জন্য আমি একবারে প্রস্তুত ছিলাম না। তো আমি আলটিমেট আবার 1:10 কি 15 মিনিটে আমি রাত্রে আবার ওয়াশরুমে গেছি। তো এরকম ব্যাপার হয়, রাত্রে ওয়াশরুম যাওয়ার কারণটা হচ্ছে যে পড়তে পড়তে এতটা টাইম চলে যায় আর সবাই ম্যাচে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে, এইবার কাউকে সেভাবে ডাকাও হয় না, আর প্রজেক্টর যে আর প্র্যাকটিক্যালি সবকিছু কমপ্লিট করতে রাত হয়ে যায়। তো এরকম একটা বিষয়, আর স্বাভাবিকভাবে মানে জল পিপাসা পেতেই থাকে, এবার ওয়াশরুমে যেতেই হয়, এরকম একটা ব্যাপার এসে যায় আর কি আমাদের। তো যাই হোক, সেদিন আমি যাই, মানে খুব ভয় লাগতেছিল। আমি ওয়াশরুম কমপ্লিট করে আবার সেই আয়নায় আমি মুখ হাত ধুচ্ছিলাম, আবার ধুতে ধুতে দেখি পিছনে কালো অবয়ব একটা কেউ দাঁড়িয়ে আছে। তো আমি এবার প্রচন্ড ভয় পেয়ে যাই, কিন্তু এটুকু ভরসা ছিল যে
আর যাই হোক, সে আমার ক্ষতি কিছু করতে পারবে না, কারণ আমার কাছে কিছু আছে। তো সে আমাকে একটা আরবি কি উর্দু ভাষায় কিছু একটা বোঝাচ্ছে বা বলতেছে, আমি সেটা বুঝতে পারতেছিলাম না, এরকম একটা কিছু। তো আমি ভাবতেছিলাম যে আমি কখন এখান থেকে আমার ঘরে যেতে পারবো, এরকম একটা আমার মানে পজিশন ছিল যে আমি দৌড়াবো নাকি কি করব, এরকম একটা ব্যাপার ছিল। তো 30 সেকেন্ড কি 1 মিনিট এরকম একটা জিনিস ছিল। তো আমি খুব ভয় পাচ্ছিলাম না, আমি কিছু বুঝতে পারবো না যে কি করব। এরকম সময় আমি পিছনে তাকাই, দেখি যে না, কিছু নেই। তারপরে আমি রীতিমতো দৌড়াতে যাই, দৌড়াতে গিয়ে আমি পড়ে যাই। পড়ে গিয়ে আমি একটু আঘাতও পাই। তাড়াহুড়া করে গিয়ে আমি বারান্দার গেট লাগিয়ে, ঘর লাগিয়ে আমি শুয়ে পড়ি। তো এই ঘটনাটা আমি পরের দিন আবার সে কবিরাজ দাদুকে বলি যে এরকম এরকম ঘটনা, আমাকে কিছু একটা সে আকার ইঙ্গিতে বোঝাচ্ছে, আমি কিছু তার ভাষা বুঝতে পারতেছি না। তো আমাকে সে বলল যে তুমি এক কাজ করো, তুমি যে ঘরে থাকো তো সেই ঘরে সিট তুমি ছেড়ে দাও, তুমি অন্য ঘরে শিফট করো। তো যেই বলা সেই কাজ, সিট ফাঁকাই ছিল, তখন আমি তাড়াতাড়ি করে সেই রুমটা চেঞ্জ করলাম। এখানে বলে রাখা ভালো, আমার যে রুমমেট ছিল সেই রুমমেট এর মধ্যে আগে যে রুমমেট ছিল সে কিছু কারণে আমাদের হোস্টেল ছেড়ে দেয়, নতুন রুমমেট আসে। তো সে এরকম একটা ছেলে ছিল যে কলেজ যেত না, টিউশনও খুব কম যেত, সারাদিন ফোনে ব্যস্ত থাকতো, কানে হেডফোন দিয়ে সারাদিন কি দেখতো না দেখতো আমি অতটা কথা বলার টাইম পেতাম না। পড়াশোনা, টিউশন যেতাম, কলেজ যেতাম, এরকম করে দিন কাটতো। তো সেইভাবে অতটা কথা বলারও অতটা সময় হতো না। সেও সায়েন্সে ছিল, কিন্তু সে একটু পড়াশোনা ফাঁকিবাজি করতো। যাই হোক, যার যার নিজের ব্যাপার, সেটা ভেবেই আমি তখন চেঞ্জ করি রুমটা। তো চেঞ্জ করার পরে দেখা যায় যে না, তেমন আমার সঙ্গে আর কোনো প্রবলেম হচ্ছে না, আর ভয়ও সেরকম লাগতেছে না। পরে আমি বলে রাখা ভালো, আমার ঘটনাটা মোটামুটি এখানে সমাপ্ত হয়। কিন্তু পরে আমি লক্ষ্য করি, আমি যে রুমটাতে ছিলাম সেই রুমে পরে নতুন ছেলে আসে হস্টেলে, মানে নতুন ছেলে আসে। সে আমার যে রুমটা, আমার যে সিটটা ফাঁকা ছিল সেই সিটে উঠে, কিন্তু হাইস্ট 15 থেকে 20 দিন, হাইস্ট 1 মাস 7 দিন, এর বেশি কেউ সেই রুমে টিকতে পারে নাই। এটা আমার চোখে দেখা, কেউ টিকতে পারে নাই। আর পরে দেখা যায় সেই যে ছেলেটা যে সায়েন্সের ছিল, সে ফোনে যে সবসময় হেডফোনে কথা বলতো, বই টই কিছু একটা দেখতো এরকম। পরে দেখা গেল সেই ছেলেটা রীতিমতো আস্তে 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 অ্যাবনর্মাল হয়ে যেত, ঘর থেকে বেরোতো না, দরজা বন্ধ করে থাকতো, কি করতো না করতো আমরা সবাই ডাকাডাকি করতাম, মানে একটা ইয়ার্কি ছলে বলতাম যে কি হয়েছে কি হয়েছে, তবুও সে গেট খুলতো না, এরকম একটা বিষয় থাকতো। আর আরেকটু বলে রাখা ভালো, তো এই আমার ঘরে এই ঘটনাটা হওয়ার জন্য আমরা কারণবশত একদিন আমরা হোস্টেলের উপরে উঠি। তো হোস্টেলটা উপরে টিন ছিল, তো মই দিয়ে উপরে উঠি। তো ওঠার পরে দেখা যায় যে আমার যেখানে প্রবলেমটা হয় তার পিছনে একটা নারকেল গাছ। সেই নারকেল গাছটা আমার বেড থেকে শুরু করে মাথা অবধি পুরোটাই তার গাছ মানে তার পাতা দিয়ে আচ্ছাদন করা। তো এই জিনিসটা দেখার পরে আমি বুঝতে পারি হয়তো নারকেল গাছে কিছু একটা, হয়তো কিছু আছে, এরকম একটা হয়তো খারাপ বা অশুভ কিছু একটা জিনিস হয়তো আছে। তো যাই হোক, এই ছিল আমার ঘটনা রাসেল ভাই। ভালো লাগলে লিসেনারদের সঙ্গে শেয়ার করবেন, আর আপনি ভালো থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। আমি এখন ইন্ডিয়ায় থাকি, যদি পারি অবশ্যই দেশে আসে আপনার সঙ্গে যোগাযোগ